ওমান প্রবাসীদের জরুরি সংবাদ, মাস্কাট বিমানবন্দরে নতুন আইন জারি। আর এদিকে ওমানে বিশাল প্রতারণার ফাঁদ, রয়্যাল ওমান পুলিশের সতর্ক বার্তা। অপরদিকে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না বললেন পলক। আর এদিকে রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড়। এরপর থাকছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা আগের চেয়ে বেশ জোরদার। সবশেষ থাকছে 11 ভাই বোনকে বাড়ি কিনে দিলেন প্রবাসী। ওমান প্রবাসীদের জরুরি ঘোষণা, মাস্কাট বিমানবন্দরে নতুন আইন জারি। প্রবাসী ও যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী আগস্টের 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার 40 মিনিট আগে থেকে শুরু হবে, যা আগে 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো। ঠিক সময়ে যাতে প্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে কাজ করছে তারা। নতুন এই টাইমিংয়ের কারণে যাত্রীদের ভোগান্তি কমবে আরও কয়েক গুণ। এজন্য আজ থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। আর এদিকে ওমানে বিশাল প্রতারণার ফাঁদ, রয়্যাল ওমান পুলিশের সতর্ক বার্তা। ওমানে বিশাল প্রতারণা নিয়ে প্রবাসী ও নাগরিকদের সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সহজে লোন পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন লিঙ্ক ছড়িয়ে ফাঁদ পাতা হচ্ছে, যেখানে নিজের ব্যাংক ও ব্যক্তিগত তথ্য দিয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। তাই যে কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে সবাইকে যাচাই করার পরামর্শ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান ও রয়্যাল ওমান পুলিশ। এক বিবৃতিতে পুলিশ বলছে, প্রতারকরা সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের নামে বিভিন্ন নথিপত্র তৈরি করে তা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, যেখানে অতি সহজেই বড় অঙ্কের লোন পাওয়ার অফার দেখিয়ে তথ্য চাওয়া হয়। একবার জিজ্ঞাসিত তথ্য দিয়ে দিলেই প্রতারক দল সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নেয়। সবশেষ এ সকল বিষয়ে সকলকে সাবধান থাকতে বলা হয়েছে। আর এদিকে রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না বললেন জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না এমন একটি মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার হচ্ছে। এ ধরনের অপপ্রচার বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনবান্ধব সরকার সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদের সকলকে সচেতন ও সতর্ক থাকতে হবে। সকল ধরনের অপপ্রচার থেকে বিরত থাকতে হবে এবং অপপ্রচারকারীদের রুখে দিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু শেয়ার করার আগে সত্য মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পৃথক স্ট্যাটাস দিয়ে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আর এদিকে রেমিটেন্স বন্ধে প্রবাসীদের আহ্বানে তোলপাড়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান অস্থিরতার মধ্যে 6 দিনেও আসেনি একদিনের সমান রেমিটেন্স। কোটা আন্দোলনের উত্তাল সময় অর্থাৎ গত 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে $7,80,00,000, অথচ মাসের প্রথম 18 দিনে এসেছিল প্রতিদিন গড়ে $7,90,00,000। দেশে প্রবাসী আয় আসা গত এক সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে রেমিটেন্স কম আসার কারণ সম্পর্কে বলা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে 19 জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এরপর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক বন্ধ ছিল। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাংকে অনলাইন লেনদেনও বন্ধ ছিল। কয়েকদিন লেনদেন বন্ধের পর 24 জুলাই ব্যাংক চালু হয়। সেদিন লেনদেন চলে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত 4 ঘন্টা। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় 19 জুলাই থেকে 23 জুলাই বৈধ পথে তথা ব্যাংকের মাধ্যমে দেশে প্রবাসী আয় আসাও সম্ভব ছিল না। এ সময়ের মধ্যে যারা বিদেশ থেকে প্রবাসী আয় পাঠিয়েছেন, গত বুধবার ব্যাংক খোলার প্রথম দিনেই তা দেশের ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, কিন্তু সেটিও হয়নি। অন্যদিকে প্রবাসীদের পক্ষ থেকে রেমিটেন্স বন্ধের আহ্বানে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও মনে করেন অনেকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষ বিপক্ষ জোর প্রচারণা চলছে।
প্রবাসীদের একটি গ্রুপ ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে রেমিটেন্স না পাঠানোর অঙ্গীকার করে অন্যদেরকেও নিরুৎসাহিত করে প্রচারণা চালাচ্ছেন। মল্লিক নামে একজন প্রবাসী সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালিয়ে লিখেছেন, 1 টাকাও ব্যাংকে পাঠাবো না, ফ্যামিলি থেকে অনেক দূরে থাকি, এখানে আপনজন বলতে কেউ নেই। তারপরে আবার সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ফ্যামিলি থেকে যোগাযোগ বন্ধ করে রেখেছে। 1 টাকাও ব্যাংকে রেমিটেন্স পাঠাবো না, হুন্ডিতেই পাঠাবো, তাছাড়া হুন্ডিতে রেটও বেশি। আবার টাকা পাঠাতে ডিউটি বন্ধ করে ব্যাংকে যেতে হয় না, টাকা বাড়িতে গিয়ে দিয়ে আসে। আর হুন্ডিতে টাকা পাঠাতে খরচও লাগে না। ফেসবুকে ফুরকান পাঠান লিখেছেন, শ্রীলঙ্কার প্রবাসীরা কি করছিল মনে আছে? ঠিক ওই রকম করতে হবে। তারা 3 মাস টাকা পাঠানো বন্ধ রাখছে। সবাই ভাবছে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার 2 মাসের মধ্যে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে। সবাই ভাবছে ম্যাজিক, আসলে 2 মাসে তাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি শক্তিশালী করেছে। এটাই প্রবাসীদের শক্তি। পরিবারকে বলুন কষ্ট করে 3 মাস জমানো টাকা দিয়ে চলতে। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতার ক্ষোভ জানিয়ে ফখরুল ইসলাম লিখেছেন, আমাদের টাকা দিয়ে বুলেট কিনে ওই বুলেট আমার ভাইদের বুকে মারা হয়। আমার ভাইদের মারা বিচার না হলে একটা টাকাও ব্যাংকে যাবে না। আমার সাথে কে কে একমত? মশিউর রহমান লিখেছেন, বিদেশের মাটিতে বসে দেশপ্রেমের বহিঃপ্রকাশের সুবর্ণ সুযোগ এসেছে। রেমিটেন্স বন্ধ করে স্বৈরাচার হটাবার আন্দোলনের এমন সুযোগ আর পাবো না। সো 1 কোটি রেমিটেন্স যোদ্ধার সাথে আমিও একজন। অন্যদিকে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করে মোহাম্মদ শামীম লিখেছেন, দলপ্রেমীরা কখনো রেমিটেন্স দেশে পাঠাবে না। দেশের পরিচয় বহন করে অথচ দেশের প্রতি ভালোবাসা নেই। দেশের অর্থনৈতিক সমস্যা হলে সেটা আমাদের দেশের গরিব অসহায় মানুষ কষ্ট করবে, সেটা কয়জনে বুঝবে? দলকে নয়, দেশে ভালোবাসি, তাই আমি প্রবাসী, ব্যাংকে টাকা পাঠাই। আর কাইসার লিখেছেন, আমি একজন প্রবাসী, আপনাদের দুঃখ আমি বুঝি, তারপর বলবো আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। এই দেশ কারো একার না, এই দেশ আপনার আমার আমাদের। যদি ভুল সিদ্ধান্ত আমরা নেই, কোনো রাজনৈতিক দলের ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের নিজের। তাই আসুন কারো কথাই কান্না দিয়ে আমাদের দেশকে আমরা বাঁচাই। ধন্যবাদ। মোহাম্মদ খলিল লিখেছেন, আমরা রেমিটেন্স না পাঠালে সরকার হয়তো প্রাথমিক অবস্থায় কিছুটা চাপে পড়বে, কিন্তু পরে এটা আসলে মাসুল আমরা সাধারণ মানুষকেই দিতে হবে, কারণ সব কিছু দাম বেড়ে যাবে এবং সব কিছুতে সরকার ট্যাক্স বাড়িয়ে দেবে। আর অপরদিকে শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা আগের চেয়ে আরও বেশি জোরদার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও মোতায়েন রয়েছেন। গেল বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের এএসপি জিয়াউর রহমান পলাশ বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে। পুলিশ বুলেট প্রুফ জ্যাকেট ও সাদা পোশাকে দায়িত্ব পালন করছে। স্বাভাবিকভাবে সব কার্যক্রম চলছে, সব ফ্লাইট স্বাভাবিকভাবে ওঠানামা করছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ সাংবাদিকদের জানান, আন্দোলন চলাকালে কিছু সমস্যা হয়েছিল, তবে সেগুলো আস্তে আস্তে কমে আসছে। এখন অনেকেই নির্ধারিত ফ্লাইট সময়সূচির আগেই বিমানবন্দরে পৌঁছাচ্ছেন। বিমানবন্দরের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে। কাজ করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে কমপ্লিট শাটডাউন চলাকালে গেল বৃহস্পতিবার ও শুক্রবার 2 দিন ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় ব্যাপক হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ফলে রাজধানীর সঙ্গে কার্যত সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকারের পক্ষ থেকে শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। এ সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য ঢাকা সহ দেশ জুড়ে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। এখনও বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে সেনাবাহিনী। কারফিউ চলাকালে বিমানবন্দরে আসা যাওয়ার পথে বিদেশগামী যাত্রী এবং বিদেশ ফেরত যাত্রীদের বিমানের টিকিটই কারফিউ পাস হিসেবে বিবেচনা করা হয়। এরপরও যাত্রীদের মধ্যে এক ধরনের ভয় ও সংখ্যা কাজ করেছে, তবে কারফিউ শিথিল করার ফলে তাদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে, ভয় কেটে গেছে। গেল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেখানে কাজকর্ম স্বাভাবিক ছিল। এদিকে বিমানবন্দর সূত্র জানিয়েছে, আন্দোলন চলাকালে ভাঙচুর অগ্নিসংযোগ অনুরাজ্যের মধ্যে শাহজালাল বিমানবন্দরে এসে কেউ কেউ আটকা পড়েছেন। সেখানে তাদের কয়েক রাত অপেক্ষা করতে হয়েছে। গত 19 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত 3টি এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে 17টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে 19 ও 20 জুলাই সৌদি এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়। এতে 4টি ফ্লাইটে যাত্রী ছিলেন 4200 জন। এ সময় তাদের অনেকেই বিমানবন্দরে অপেক্ষা করেন। আর এদিকে 11 ভাই বোনকে বাড়ি কিনে দিলেন প্রবাসী। নিজেদের নামে না থাকায় ছোটবেলায় বাধ্য হয়ে বাড়ি ছাড়া হয়েছিলেন।
সেই সময় মনে মনে ভেবেছিলেন যদি কখনো সুযোগ হয় তাহলে সব ভাই বোনকে বাড়ি কিনে দেবেন। পরবর্তীতে প্রবাসে গিয়ে সেখানে প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের 11 ভাই বোনকেই বাড়ি কিনে দিয়েছেন ফিলিপাইনের নাগরিক মার্লান ফ্লোরেন্স ক্যাস্ট্রো। 1990 সালের দিকে নিজ বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তার পরিবারকে, কারণ তাদের বাড়িটি নির্মাণ করা হয়েছিল একটি ব্যক্তিগত জায়গায়। পরবর্তীতে জায়গার মালিক চলে আসলে তাদের বাড়িটি ছেড়ে দিতে হয়। মার্লান ফ্লোরেন্স ক্যাস্ট্রো 2005 সালে আরব আমিরাতে আসেন। সেখানে ছোট কাজ করার পর 2014 সালের দিকে প্রবাসীদের পণ্য পাঠানোর ব্যবসা শুরু করেন। এ খাতে দীর্ঘ 9 বছর কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি। এরপর সেটিকে কাজে লাগিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে এই প্রবাসী বলেছেন, গৃহহীন হওয়ার যে কষ্ট সে ব্যাপারে আমাদের ধারণা আছে। এই কারণে আমি সিদ্ধান্ত নেই, আমি নিশ্চিত করব আমার 11 ভাই বোনের সবার বাড়ি এবং অন্যান্য জিনিসপত্র থাকবে। এই প্রবাসী জানিয়েছেন তিনি আর্থিকভাবে অসচ্ছল একটি পরিবার থেকে উঠে এসেছেন। ভাই বোন বেশি থাকায় সবাইকে লেখাপড়া করাতেও তার বাবা মাকে হিমশিম খেতে হয়েছে। তবে বৃত্তি ও অন্যান্য সহায়তার মাধ্যমে বিজনেস ও ফিন্যান্সের উপর ডিগ্রি অর্জন করেছেন তিনি। নিজের ভাই বোনের জন্য নিজ দেশ ফিলিপাইনেই বাড়ি কিনেছেন তিনি। প্রবাসের সকল আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।